আজ কি মহারাজ খুব চিন্তায় আছেন? রানী, আসলে দেখো, আমি তো সারা জীবন সৎ পথে রাজত্ব করে গেছি, কিন্তু আমার রাজ্যের প্রজারা কি সৎ? তারা কি সৎ পথে জীবনযাপন করছে তা জানার কোনো উপায় নেই আমার। রাজা হয়ে রাজ্যের সব কথা জেনে রাখা ভালো, কিন্তু প্রজাদের সততা অসততার খবর রাখা যে অসাধ্য কাজ মহারাজ। জানি জানি, কিন্তু তা না জানা পর্যন্ত যে আমার মনটা যে শান্তি পাবে না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। তা ঠিক বলেছ বটে। ঠিক আছে, গোপালকে তাহলে বলে দেখি। এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি বলবো। ভুলে যাওয়ার লোক তোদের দাদু নয়, মনে হয় তোদের জন্যই রেখে গেছে রে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। না দিদা, দাদুকে না বলে নেব না। এই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবে নেব। তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসু, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই ভালো। মহারাজ, সত্যি যদি কে সৎ আর কে অসৎ জানতে চান, তবে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল? এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে আটকে দিয়ে আসতে হবে। তার সঙ্গে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদি চুরিও যায় তার সংখ্যা হবে খুব কম, মহারাজের লোকসান খুব বেশি হবে না। বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? 1,00,000 মোহর মহারাজ। একের পর কটা শূন্য থাকলে 1,00,000 হয়? এটা কি এমন কঠিন কাজ? এইসব কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। হ্যাঁ, এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিও, কেমন? না মহারাজ, ওই 1,00,000 মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? এখন ঘুমলে চলবে? দেখেছো কাণ্ডটা? একটা মোহর মাটিতে ফেলে রেখে উনি গেছেন মহারাজকে জ্ঞান দিতে, আর আমি চাইলেই কত রকমের বাহানা বলে কিনা আমি কি মোহরের গাছ যে ধারা দিলেই তোমার হাতে এসে পড়বে। আরে আমার হাতে পড়লে তবুও থাকতো, এখন এই বটা ঘটা লুটে পুটে খাচ্ছে, সেদিকে খেয়াল আছে। এই মোহর ফেরত তো দেবই না, উল্টে এমন একটা নাকছাবি বানাবো না, ঘাটের অন্য বউয়েরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখি ভগবানের কত সাধ্য এই মোহর উদ্ধার করে। হ্যাঁ, তা গোপাল, তুমি বলো কটা মোহর লাগবে? এই ধরুন 25,000-এর মতো। মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ। আমার হিসেবে 1,00,000-এর চাইতেও বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম ভগবান, এখনো কথা বলছো? তা গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। আগে এই কাজটা আপনি ভগবানকে দিয়ে দিতে পারেন মহারাজ, আমি অত ভালো অঙ্ক জানি না। এই কাজের দায়িত্ব আমি ভগবানের ওপরই ন্যস্ত করলাম। আপনি কি দয়ালু মহারাজ! কিভাবে আমাকে ব্যস্ত করলেন, মানে মনের মতন একটা কাজ পাওয়া গেছে। তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই নামবো। না 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 না, এত তাড়াতাড়ি শুরু করবেন না মহারাজ, একটু সবুর করুন। সবাই গোপাল সবচাইতে দেরি করে আসে, এদিকে শুভ কাজে দেরি করানো ওর চালাকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধিটা তো আমিই দিলাম। তুমি তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাচ্ছিলে, তার চাইতে কম সময়ে তো কাজটা হয়ে যাবে। গোপাল যা বলেছে তা কি বলেছে। জানো দাদু, আজ তুমি একটা মোহর ভুল করে রেখে গেছিলে। না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গেছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমি সেই কথাটাই ওকে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু পুটি কিছুতেই নিল না। বললো দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো যে মোহর আমাদেরই? তোরা ঠিক কাজই করেছিস রে, সব সময় তাই করবি, তাহলেই সারা জীবন সৎ থাকতে পারবি। তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? একটা
একটা মোহর পাচ্ছি না, তুমি কোথাও রেখেছো? তুমি মোহরের খবর কোনোদিনও জানিয়েছো আমাকে যে এখন আমার কাছে খোঁজ নিচ্ছ? এই বাবা, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তো কাকে করব? কেন? তোমার বটা আর ঘরটাকে? আরে দাঁড়াও দাঁড়াও, আজ যা কাজ পেয়েছি না তা যদি সফল হয় তোমায় একটা কেন একবারে 100টা মণিহার গড়িয়ে দেবো। হ্যাঁ উমা, তাই নাকি? কি ভালো গো তুমি। বড়দের মেয়ের বিয়ে, ওকে একটা সোনার মল বানিয়ে দেব। আর এই নাও তোমার মোহর। এত ভুলো মন তোমার। আমি তো জানতাম তুমি রেখেছো, আমার সঙ্গে মজা করছিলে। এত রাতে আপনাকে বিরক্ত করতে খুব খারাপ লাগছে মহারাজ। এত রাতে যখন এসেছো তখন নিশ্চয়ই খুব জরুরি কথা। না না না, বল বল। আগে এই কাজে একটা বিপদ আছে মহারাজ, ওই চুরি বাটপাড়ির। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তা এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলি লোহার বানানো হোক। লোহার মোহরের উপর যদি সোনার রং করে দেওয়া যায় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দিল তাদের সৎ বলে আপনি চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে যে কত লোক অসৎ। এর জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারোর ওপর ভরসা রাখতে পারি না। সে আপনার অতি বিনয় মহারাজ, ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। কিন্তু ভগবানের ওপর নজর রাখবে, ঠিক আছে? যথা আজ্ঞা মহারাজ। নকল মোহর তৈরি হয়ে গেলেই আমাকে রাজসভার বাইরে ডেকে নেবেন। ঠিক আছে ঠিক আছে। এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের উপরে পা তুলে রাজার হালে থাকবি। হ্যাঁ, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে। সুযোগ কি রে? ধর সোনার মোহর ঘরে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আরে এখনো আসেনি, আসবে। তোরা আমার কাজ করে দিলে এক বস্তা তোদের। হ্যাঁ, আগে আমি নেব। সামনে মাসে বড়দের মেয়ের বিয়ে, মণিহার দিয়ে না একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমি ওকে আমার জন্য একটা সাতমলি হার বানাবো না। ওগো বলো না। মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গয়না বানান না। কে বারণ করেছে? আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি। এবার কাজের কথায় আয়। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সব প্রজার বাড়িতে একটা করে সোনার মোহর ওই দেওয়ালে লাগিয়ে দিতে বলেছেন। তার সঙ্গে থাকবে একটা চিরকুট। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট লাগিয়ে দেওয়া। পারবি তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে লাগাতে হবে? 25,000 মোহর পাবো, 25,000 বাড়িতে লাগাতে হবে। কিন্তু আমরা লাগাবো 20,000 বাড়িতে, বাকি 5,000 আমাদের। রে কেমন জাল পেতেছি? হ্যাঁ, কিন্তু এক রাতে কাজ সারতে হবে কিন্তু। হ্যাঁ, সে আমি লোক জোগাড় করে নেব। তোমায় এই 25,000 মোহর আমি দিলাম, বস্তা তোমার বাড়ি পৌঁছে যাবে। আর আজ রাত থেকে কিন্তু কাজ শুরু হওয়া চাই। তা তোমার লোকজন সব তৈরি তো? আজ যে কাজের দায়িত্ব আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মহারাজ। কে সৎ আর কে অসৎ প্রমাণ হয়ে যাবে কালকের মধ্যেই। যথার্থই বলেছ ভগবান, আজ থেকে শুরু হবে ভগবান বনাম ভগবানের খেলা। ভগবান, তুমি জয়ী হয়ে এসো, মহারাজ তাই চান। কথা যখন দিয়েছি মহারাজ, তখন চৌর্যবৃত্তি দিয়েই করব। চৌর্যবৃত্তি মানে? মহারাজ, ও যা বলতে চেয়েছে সেটা হলো শৌর্যবৃত্তি, ঠিক কি না ভগবান? হ্যাঁ, আমি তো তাই বলতে চেয়েছিলাম। আপনি বোধহয় ভুল শুনেছেন মহারাজ। শোন, আমি সবাইকে সমান ভাগে 20,000 মোহর ভাগ করে দিলাম। তোরা এক একজন এক এক জায়গায় যা, তাহলে কাজটা সহজ হবে। প্রত্যেক বাড়ির বেড়ায় দড়ি ঝুলিয়ে মোহর আর চিরকুট রেখে আসবি, বুঝলি? শোন ঘটা, তুই যাবি পশ্চিম দিকে,
আমি যাব পূব দিকে আর তোরা দুজন যাবি উত্তর আর দক্ষিণে, ব্যাস কাজ হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার মোহর ছাড়ুন। আমি কি করে জানবো? বটার ঘটাকে সব বুঝিয়ে দিয়েছি। মোহর গেরাসনি তো? আমরা কিন্তু ওই গাঁড়াই না। হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। আমরা চুরি করি, হ্যাঁ আমরা চুরি করি, কিন্তু ওই গাঁড়াই না। আর আমাদের পাওনা ওই ওস্তাদের কাছ থেকে ঠিক বুঝে নেব, হ্যাঁ, কিন্তু গাঁড়াবো না। কিরে, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ওস্তাদ, একেবারে ছবির মতো হয়েছে, একটা বাড়িও বাদ দিইনি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। আরে আমি পেলে তবে তো দেব। কি মন্ত্রী মশাই, এবার মোহর ছাড়ুন। হ্যাঁ, এত তাড়া দিচ্ছিস কেন? আগে বাড়ি যাই, তারপর তো দেবো। এখনো তো মোহর নিয়ে এলো না। বটা ঘটা ঝেড়ে দেয়নি তো? এই মোহর না পেলে আমার গয়নার কি হবে? বড়দির মেয়েকেই বা কি দেবো? যা কামিয়েছি না বউ, তুমি বলো। এবার তো প্রমাণ করে দিলাম যে ভগবান যা বলে তাই করে। এই নাও তোমার 5,000 সোনার মোহর। নিজের চোখেই দেখলে তো, আর কোনো চিন্তা নেই আমাদের। তার আগে আমাদের পাওনাটা যদি মিটিয়ে দেন তো ভালো হয়। আরে বাবা, মোহর কি পালিয়ে যাচ্ছে? সকাল হতে দে, তারপর তো ভাগ বাটোয়ারা। এখন যা 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 যা, কাল রাজসভা থেকে ফিরে আসার পরে ভাগ দেব। যা যা। এই বস্তাটা কোথাও লুকিয়ে রাখো, যেন কেউ খুঁজে না পায়। তুমি কি ভালো গো, এমন জায়গায় লুকিয়ে রাখবো আমি ছাড়া কেউ খুঁজেই পাবে না। কি খবর ভগবান? কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিক মানে একদম বেঠিক করে দিয়েছি। সব বাড়িতে মোহর পৌঁছে গেছে, সঙ্গে চিরকুট। হ্যাঁ, তোমার বেঠিক কাজের ফল বোধহয় ফলতে চলেছে। ওই দেখুন, কত লোক রাজসভার বাইরে অপেক্ষা করছে। মনে হয় মোহর ফেরত দিতে এসেছে মহারাজ। গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো। কত লোক মোহর ফেরত দিল আর কতজন দিল না। মহারাজ, এই কাজটা তো আমাকে দিতে পারতেন। আবার গোপাল অঙ্কের কি বোঝে? এই, তুমি কি 25,000-এ কটা শূন্য থাকে তা বার করতে পারবে? গোপাল পারবে। আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত সাফাই হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমায় অপমান করলো, বলে কিনা হাত সাফাই হয়েছে। আমি 20,000 থুড়ি মানে এই রে, অঙ্ক ঘেঁটে গেল। কত যেন? হ্যাঁ, মনে পড়েছে, 25,000 মোহর 25,000 বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, এই নগরে বাড়ির সংখ্যা 20,000। আমি একটু বাড়িয়ে বলেছিলাম। যাকগে, কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ। তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। যে ধনের মালিক মহারাজ, তা আমরা নেব কেন? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। ঠিক কথা। একটা মোহর নিয়ে কি আমাদের সব চাহিদা মিটে যাবে? হ্যাঁ, যা দরকার তা তো ওই মহারাজের কাছ থেকেই পাচ্ছি। ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না।
কি গোপাল, কত মোহর ফেরত এলো? হিসেব করে রাতে জানাবো মহারাজ। মনে হয় পুরোটাই ফিরে এসেছে। আমি জানতাম পুরো 20 পাবে, পুরো 25ই ফিরে আসবে। নে নে, কত মোহর নিবি নে। শোন, ভগবান এক কথার মানুষ, যা বলেছে তার নড়চড় হবে না। হ্যাঁ, নে নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক কষছে তা তো ঠিক বুঝতে পারছি না। এই 5000 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই এই ঘটা, তোরা সব মোহর বাড়িতে লুকিয়ে রাখবি, বুঝেছিস? যা 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 যা। হ্যাঁ, বুঝেছি। সবই যে যুধিষ্ঠিরের মতন মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই, নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার ঘরে যত মোহর আছে তারা যদি তা মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে। এই মর্মে একটা ঘোষণা করে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, তাই হোক। সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া যেতে পারে। তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। ঘোষণা শুনেছিস? যার কাছে যত মোহর আছে তা নিয়ে গেলেই মহারাজ দ্বিগুণ করে দেবে। সততার পুরস্কার দেওয়া হবে, বুঝলি? আমরাও কি কিছু কম সৎ নাকি? হ্যাঁ, পুরোটাই তো ট্যাকে ভরতে পারতাম। কই, তা তো করিনি, মাত্র 5000 ঝেড়েছি। এই সততার কোনো মূল্য নেই? হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। গোপাল আবার কি বুদ্ধি দেবে, পুরোটাই কেঁচে যাবে। যা 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 যা। জয় মহারাজের জয়। মহারাজ শান্তিতে আরো 100 বছর আমাদের মাথার উপরে থাকুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমাদের সূর্যচন্দ্র। এই নাও আমাদের মোহর। আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম, এবারে দ্বিগুণ দাও। কত দিলে? আমরা দুজনে মিলে ওই মোট 5000 দিলাম, একেবারে খাঁটি সোনার মোহর। তা বাবারা, তোমরা একটু দাঁড়াও। এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভিতরে নিয়ে যাই। পুরো 5000ই ফিরে এসেছে মহারাজ। কি করে বুঝলে এই মোহর আমারই? দেখাচ্ছি। এই দেখুন, নখ দিয়ে ঘষলেই লোহা বেরিয়ে পড়ছে। এবার বুঝলেন তো কেন আপনাকে লোহার মোহরের উপর সোনার রং করতে বলেছিলাম? আমার খুবই ইয়ে পেয়েছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ, অনুমতি দেবেন না? তোমার খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো গোপাল? আর হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদেরকে ধরে আনা হোক। শুধু 5 নয় রে, 1 লাফে বেড়ে 10-এ পৌঁছাবো। ভাবতে পারিস? হ্যাঁ, ভগবানের কিন্তু বুদ্ধি আছে রে। তোমাদের ভিতরে আসতে মহারাজ আদেশ করেছেন। একেবারে নগদ কারবার। এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেয়েছো? সোনার রং? তা কি করে সম্ভব?
ভগবান যে এত শয়তান তা তো আগে জানতাম না। হ্যাঁ মহারাজ মহারাজ এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ। আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 এই না মানে 25,000ই লাগিয়েছি। এই নকল মোহর কোত্থেকে এলো তো বুঝতেই পারছি না মহারাজ। হ্যাঁ আমার দেওয়া সব মোহরই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মন্ত্রী যে রাজ্যে থাকে সেই রাজাকে সব সময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। গোপাল, এই 3 জনের শাস্তি কি হতে পারে? আগে একটা শাস্তি ওদের পক্ষে খুব ভালো হয় মহারাজ। 25,000 মোহরের ওপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। আপনার পাল্লায় পড়ে আমার সব আঙুলগুলো এবার খসে যাবে মনে হচ্ছে। ঘাবড়াস না বটা, পরের বুদ্ধিটা এখনই বার করে ফেলেছি। তোরা আমার সঙ্গে থাকলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। হ্যাঁ কি যে করি, নবাব আসার আর দিন পেল না। একেবারে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিনটাতে আসতে হবে। এই যে বলি, সকাল থেকে বসে কি আকাশ পাতাল ভাবছো? হ্যাঁ, ভাবনা কি আর সাধে আসে গিন্নি? আমি রাজার ভাঁড়, আমাকে কত কি সব ভাবতে হয়। ইস, রাজার ভাঁড়ের যদি এত ভাবনা, তাহলে রাজার মাথায় না জানি কত চিন্তা। চিন্তা বলে চিন্তা, এই তো নবাব আসছেন কৃষ্ণনগর দর্শনে। তাতে তোমার কি? না তুমি কি কেষ্ট ঠাকুর? যত সব গায়ে মানে না আপনি মোড়ল। আহ গিন্নি, তুমি বুঝতে পারছো না, নবাব আসছেন ঠিক জামাই ষষ্ঠীর পরের দিন, আর আমাকে সেখানে থাকতে হবে। তুমি থেকে কোন রাজকার্য করবে শুনি? তোমার জামাই ষষ্ঠী আছে, আর কারো না থাকতে পারে, তোমার আছে। হ্যাঁ সে তো জানি গিন্নি, বছরের এই একটি দিন আমার যায় একটু খাতির, না হলে সারা বছর তো তোমার ওই মুখ ঝামটার সামনে জামাইয়ের খাতির বলে আর কিছু থাকে না গিন্নি। কি আমি তোমাকে মুখ ঝামটা দিয়ে? না 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 না, তোমার মুখের বাণী আমার কাছে অমৃতের মতো। মোদ্দা কথা হলো, নবাব আসছেন তাই মহারাজ আমাকে ছুটি দেবেন না। এই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি না যাও আমি তো যাবই। আর কোনোদিনে মুখ হব না। হ্যাঁ, তোমার আর কোনোদিন মুখ দর্শন করব না। ভালো চাও তো মহারাজের কাছে গিয়ে ছুটির দরখাস্ত করো। হ্যাঁ, কি জ্বালা, শ্যাম রাখি না কুল রাখি, এদিকে নোলাটাকেও যে সামাল দেওয়া যাচ্ছে না। আহা, পোলাও, মুড়ো দিয়ে ঘন্ট, কচি পাঁঠারও মাংস, আমের চাটনি, দই, বড় বড় ক্ষীরের পান্তুয়া। আহা, এ কি ছাড়া যায় না? মহারাজকে যা বলার বলেই দিই। তোমরা সবাই জানো নিশ্চয়ই, নবাব আসছেন পরশুর ঠিক পরের দিন। বুঝলে মন্ত্রী, আমাদের ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না থাকে। মহারাজ, নবাবের আপ্যায়নের জন্য আমি ইতিমধ্যেই আপনার নির্দেশে নগরের সমস্ত জায়গা পরিষ্কার করার তদারকি করেছি। বেশ বেশ। নগরে কিছু জঞ্জাল জমে গিয়েছিল, তা দূর হয়েছে। মন্ত্রীমশাই কি নিজে জঞ্জাল খুঁজে বার করলেন? আহ গোপাল, তুমি আজ আবার বাজে কথা বলতে শুরু করেছো। সবাই সবার কাজ ঠিক মতো করে, তুমি বরং। মন্ত্রীমশাই, আমার কাজ আমি তো ঠিক মতোই করি, তাই না মহারাজ? তা রাজজ্যোতিষী, তুমি বলো তো, নবাবের আসার সময় সবকিছু ঠিক থাকবে তো? মহারাজ, আপনি বিচলিত হবেন না, সময় এখন শুভ, তাই নবাব এলেও আপনার কোনো সমস্যা হবে না। বেশ বেশ। তা বিজ্ঞানী, তোমার গবেষণায় নতুন কিছু আবিষ্কার করলে নাকি? মানে নবাব দেখলে ভারী খুশি হতেন। আগে মহারাজ, আমি নতুন কিছু আবিষ্কার করতে পারলে তো সবার আগে আপনাকেই দেখাবো। জানি জানি বিজ্ঞানী। তার মানে তোমার কাছে এই মুহূর্তে নতুন কিছু নেই? আমি দিনরাত গবেষণা করছি মহারাজ, আশা করছি 2-1 দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করতে পারবো। মহারাজ, আমরা নবাবের জন্য প্রস্তুত, আপনি চিন্তা করবেন না। আমি নিজে নবাবের অভ্যর্থনায় থাকছি।
আমার একটি আর্জি আছে মহারাজ। বলো বলো শুনি। মহারাজ, আমার একটি অনুরোধ আছে সভাকবির জন্য। বেশ তো, শুনি তাহলে। জামাই ষষ্ঠী নিয়ে সভাকবি একটা কবিতা লিখুক বড়। জামাই ষষ্ঠী? ছি ছি গোপাল, আলোচনা হচ্ছে নবাবের আগমনের মতো একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে, আর তুমি সেখানে জামাই ষষ্ঠী নিয়ে ভাবছো? ভাবতে হচ্ছে মহারাজ, কারণ আমাকে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যেতে হবে যে। পরশু তো জামাই ষষ্ঠী, আর তারপরের দিন নবাব আসছে গোপাল। হে, পণ্ডিত বিবাহ না করলে কি হবে? কবে জামাই ষষ্ঠী এটা ঠিক মনে রেখেছে। অসম্ভব গোপাল, নবাব আসবেন আর তুমি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবে? না 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 না, তা কি করে হয়? গোপালের দেখছি আসল উদ্দেশ্য ছুটি নেওয়া। কবিতার বাহানা করছো কেন গোপাল? হে মহারাজ, নাক তো নাকই, সামনে থেকে দেখলেও নাক, আবার ঘুরিয়ে দেখালেও নাক। মানে? আমার শ্বশুর বাড়ি একেবারে নাক বরাবর হাঁটতে হয়, কয়েক ক্রোশ পথ। আমি যাব, খাবো, চলে আসব। নবাবের আসার আগেই পৌঁছে যাব মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। বুঝেছি বুঝেছি গোপাল, আমাকে চিন্তিত দেখে তুমি সরাসরি ছুটি চাও। এটা তোমার গুণ। ঠিক আছে, তোমার ছুটি আমি মঞ্জুর করলাম, তুমি যাও। কিন্তু নবাবের আসার আগেই তোমাকে এসে পড়তে হবে কিন্তু। মনে থাকে যেন কথাটা। বিলক্ষণ মহারাজ। তুমি আর এসে উঠতে পারবে না গোপাল, সে ব্যবস্থা আমি করব। আমি হয়ে উঠবো নবাবের কাছে প্রিয়, আর তুমি হবে চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, আহ 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 আহ। মহারাজ অনুমতি দিলে একটি কবিতা আমি পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, পড়ো পড়ো। জামাই হয়ে চলল গোপাল ভুড়ি ভোজন করতে, গন্ডা গন্ডা মন্ডা খেয়ে পারবে না গোপাল নড়তে। এই পুটি, টেপা, ন্যাপলা, গুলটে, কি করছিস তোরা? এদিকে আয়, এদিকে আয়। কি বলছো দাদু? আমরা এখন খেলছি। দাদু, মুরগি আছে নাকি সঙ্গে? তোরা খেলছিস সে তো আমি দেখতেই পাচ্ছি, আমার চোখে তো আর ছানি পড়েনি রে। ও দাদু, কি বলবে বলো না। শোন, কাল সকাল সকাল আমরা সবাই যাচ্ছি তোদের বাবার মামার বাড়ি। হ্যাঁ, বাবার মামার বাড়ি। হ্যাঁ, সেখানে খুব আনন্দ হবে আর প্রচুর ভালো খাওয়া দাওয়া হবে। আরে বাস! কিন্তু কাল সকালে যে পণ্ডিত মশাইয়ের কাছে যেতে হবে। পাঠশালা? আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিত মশাইকে পরে বলে দেবো, তোদের কোনো চিন্তা নেই, তোরা চল আমার সাথে। কি মজা, কি মজা, খুব মজা হবে। যা যা, তোরা এখন খেল, অন্ধকার হবার আগেই কিন্তু ঘরে ঢুকে যাবি সব। কি হলো কি গিন্নি, আর কত দেরি করবে? এরপর যত বেলা বাড়বে তত গরম বাড়বে। তোমার সাজগোজ শেষ হলো? বলি এত তাড়া কিসের? হ্যাঁ, ও বাবা, বেনারসি শাড়ি রানীমা উপহার দিয়েছিলেন। তুমি তো কিপটে, তোমার আশায় থাকলে এ জীবনে বেনারসি আর পরা হতো না। হ্যাঁ, শখ কত। চলো চলো চলো, এখন আর দেরি করো না, চলো। এই যে টাপা, গুলটে, পুটি, নাপলা, তোরা সব তৈরি তো? হ্যাঁ দাদু। তাহলে আর দেরি কেন, এই বেলা রওনা দেওয়া যাক। উঠে পড়, উঠে পড়, পড়। দুগা দুগা। জামুটা হয়েছ, গাড়িখানা আবার না ভেঙে পড়ে। হ্যাঁ, তুমি একটু কম কথা বলো গিন্নি, তোমার কথা শুনে না গরুরা খেপে চলে যাবে। তখন তুমি গাড়ি টানবে। এই যে চারু, বল দেখি বিকেল বেলার সমাস কি হবে? পণ্ডিত মশাই, এখন তো সকালবেলা। চুপ, বেয়াদব। আমাকে ন্যাপলা বলেছে বিকেল বেলার সমাস শুধু বিকেলেই বলতে হয়। হ্যাঁ, আসুক ন্যাপলা, দেখাচ্ছি মজা। কোথায় সব পুটি, টাপা, গুলটে, ন্যাপলা সব কই? সবাইকে নিয়ে গোপালদাতে চলে গেছে পণ্ডিত মশাই। তাই বুঝি। যা, আজকের মতন পাঠশালা শেষ, আমাকে এখন রাজসভায় যেতে হবে। মহারাজ, আমি একটি নির্দিষ্ট অভিযোগ আপনাকে জানাতে চাই। কেন পণ্ডিত,
কি হয়েছে? গোপাল ছুটি নিয়ে জামাই ষষ্ঠীতে তার শ্বশুর বাড়ি গেছে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই। না, স্বয়ং মহারাজ গোপালকে ছুটি দিয়েছেন। কিন্তু গোপালের নাতি নাতনি যারা আমার পাঠশালায় শিক্ষা নিতে আসে তাদের ছুটি দেওয়ার অধিকার নিশ্চয়ই আমার, তাই তো মহারাজ? আমি তাদের গুরুমশাই। তুমি যথার্থ বলেছো পণ্ডিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। গোপালের কি অধিকার আছে আমার অনুমতি ছাড়া নাতি নাতনিদের পাঠশালায় আসতে না দেওয়া? তো কেন কেন তারা কেউ যায়নি কেন পাঠশালায়? না মহারাজ, তারা কেউ আসেনি। এতে ওদের শিক্ষা লাভে বিঘ্ন ঘটলো। তাদের যদি শরীর খারাপ থাকে তাহলে কোনো প্রশ্ন ওঠে না মহারাজ। কিন্তু এখানে প্রশ্ন উঠছে কারণ তাদের শরীর খারাপ নয়। মহারাজ, গোপাল ওদের সবাইকে নিয়ে নিজে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে গেছে। ছি ছি মহারাজ, বুঝি না বাপু, বুড়ো বয়সে কিসের এত জামাই ষষ্ঠী? তারপরে নাতি নাতনি সদল বলে গোপাল গেল, পণ্ডিতকে কিছু বলেও নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই মহারাজ। এমনকি আপনি নিজেই সাক্ষী আছেন যে নবাব আসবে বলেও গোপালের কোনো মাথা ব্যথা নেই। ছি ছি ছি। বেশ, গোপাল ফিরুক, আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। বলুন মন্ত্রীমশাই, কি করতে পারি আপনার জন্য? বড় কাজ আছে রে বটা ঘটা। বড় কাজের পারিশ্রমিকটাও যে বড় হয় মন্ত্রী মশাই। পাবি পাবি, 1000 মোহর পাবি। 1000 মোহর? কি করতে হবে বলুন মন্ত্রীমশাই? শোন, আজ জামাই ষষ্ঠী, আজ রাতে গোপাল ফিরবে। তোদের কাজ হলো গোপালকে মাঝ রাস্তায় বেঁধে ফেলে ওর সব কিছু লুট করে নেওয়া। এর এমন কি? কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েগুলো গোপালের সাথে থাকবে। ওই বাচ্চা ছেলে মেয়েগুলো আমাদের কি করবে? কিচ্ছু করতে পারবে না। ওদেরও আমরা ওই হাত পা মুখ বেঁধে রেখে দেব। হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটা করলেই গোপাল আর রাজ সবাই এসে উঠতে পারবে না। আমরা তাহলে আসি মন্ত্রীমশাই। হ্যাঁ, খুব সাবধানে, কাকপক্ষীতেও যেন টের না পায়। গোপাল, তোমার আশা আর হচ্ছে না। নবাবের সামনে মহারাজের মুখ হবে আমসত্ত্বের মতো। বিদূষকের অভাবে নবাব খেপে যাবে, আর ঠিক তখন আমি হাজির করব ভগবানকে বিদূষক সাজিয়ে। হ্যাঁ, নবাব আমাকে ইনাম দেবে, আর মহারাজ তার লজ্জা থেকে বাঁচাবার জন্যে আমাকে পুরস্কার দেবে। আমার পারিশ্রমিক আরো বেড়ে যাবে, আর গোপালের চাকরি যাবে। হ্যাঁ, আমার আমার স্বামীকে বাঁচান রানীমা, আমার স্বামীকে বাঁচান। ছি ছি, তোমার বরের এত আস্পর্ধা। মহারাজকে বললে এক্ষুনি চাকরি যাবে। ও ভুল করেছে, তার জন্য ওকে শাস্তি দিন, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করবেন না। আমি কোথায় যাব? তোমার স্বামী আগেও এরকম ভুল অনেকবার করেছে, এত শাস্তি পেয়েও শিক্ষা হয়নি। রানীমা, রানীমা, আপনার দুটি পায়ে পড়ি রানীমা, আপনি যেভাবেই হোক এইবারের মতো। এইবারের মতো মন্ত্রীর কি হবে আমি জানি না, তবে আমি মহারাজকে সব কথা জানাবো। তোমার কথাও বলবো। সত্য হোক, তুমি না বললে আমরা জানতেই পারতাম না এরকম ঘটনা যা ঘটতে চলেছে। আপনার অশেষ দয়া রানীমা, আপনার অশেষ দয়া। কিন্তু তার আগে গোপালকে বাঁচাতে হবে। নবাবের সামনে গোপালকে আসতেই হবে। তুমি এখন যাও, মন্ত্রীর সাথে কোন রকম এই বিষয়ে আলোচনা করবে না, তাহলে তুমিও কিন্তু ছাড় পাবে না বলে দিলাম। আবার এসব কেন কষ্ট করে? খেয়ে নিন জামাই বাবু, সামান্য কিছু আয়োজন। তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এ নাও বাবা, এ নাও। কি ব্যাপার রানী, এই সময় তুমি হঠাৎ ডেকে পাঠালে কেন? কিছু কি হয়েছে? অনেক কিছু, অনেক কিছু হয়েছে মহারাজ। হ্যাঁ, অনেক কিছু? মহারাজ,
গোপাল খুব বিপদে আছে। সে কি? আপনি যে কোনো উপায়ে গোপালকে বিপদ থেকে উদ্ধার করুন মহারাজ, কিন্তু আমি একজনকে কথা দিয়েছি। তুমি কথা দিয়েছো? কাকে? মানে গোপালের কিসের বিপদ? যে লোক গোপালের বিপদের কারণ, তাকে খুব বেশি শাস্তি দেওয়া চলবে না। কে সে? আপনার মন্ত্রী। দাদু অত খেও না। দাদু কত বড় মুড়ো খেতে পারবে? এই এই তোরা চুপ কর তো। জামাই কি আর তোদের মতন করছি? তোরা এসব পারবি না। বলি আরো দুটো মুড়ো দেবো বাবা? হ্যাঁ এই রে, আগে না, এখন কি আর সেই বয়স আছে? তবে ওই পোলাও আরেকটু খেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। মন্ত্রী এত কিছু চিন্তা করছে। বেশ, ওকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু ওর দুই শয়তান বটার ঘটা, ওরা তো চলে গেছে গোপালকে ধরবার জন্য। আমি এক্ষুনি 4 জন প্রহরীকে পাঠাচ্ছি গোপালকে সঙ্গে নিয়ে আসার জন্য। তুমি কিচ্ছু চিন্তা করো না রানী, গোপালের আমি কিচ্ছুটি হতে দেব না। হ্যাঁ, এইটুকু ভরসা আমি রাখি। খাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। হ্যাঁ, নিজে বাজার করো কিপ্টের মতো করে, আর এখানে পুরো আস্ত পাঁঠা হজম করে ফেললে। এই তোরা চুপ করবি? হ্যাঁ, জামাই মানুষ যত খাবে ততই আমার তৃপ্তি। তবে জামাইবাবুর খাওয়া কিন্তু আগের থেকে কমে গেছে। তা বটে, আগে হলে মনে হয় পাঁঠার শিংও খেয়ে নিত। নিন নিন জামাইবাবু, এবার পান খান, তারপর একটু নিদ্রা দিন। সে তো বটেই। হ্যাঁ, ঘুমে আমার চোখ একেবারে টেনে আসছে। তবে কিনা আমাকে তো যেতে হবে, ওই নবাব আসছে তো। না, তোমার বোন আরো 2 দিন থাকুক না। হ্যাঁ, আমাকে যেতেই হবে, বুঝলে? অন্ধকার হতে এখনো দেরি আছে, রাতে তো ঘুম হবে না, অনেক দূর পথ যেতে হবে। আমি একটু জিরিয়ে নি। সেই ভালো জামাইবাবু। বুঝলে ভাইয়া, এরকম খাবার পর একটু দিবা নিদ্রা না দিলে যে চলে না। অনেক রাত হয়ে গেল, গোপাল ফিরলে তো এই পথ দিয়েই ফিরবে। এই পথ ছাড়া যে আর কোনো পথই নেই। তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মন বলছে গোপাল এলো বলে। হ্যাঁ, শুনছো? আর কত নাক ডাকবে? ওঠো না, অনেক রাত হয়ে গেছে। এখন তুমি না গেলে এই রাজসভায় পৌঁছতে পারবে না। হ্যাঁ, শোন দিদি, তাহলে জামাইবাবু ও ঘুমোক, বিরক্ত করবার দরকার নেই। কিন্তু কি এত রাতে কারা এলো? মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের পাঠিয়েছে। গোপাল একা ফিরলে তার অসুবিধে হতে পারে, তাই আমরা সাথে থাকবো। কিন্তু তিনি তো এখন ঘুমোচ্ছেন। কিন্তু মহারাজ আমাদের বলে দিয়েছেন গোপাল যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তাকে নিয়ে আসতে হবে। আমাদের অনুমতি দিন, আমরা ভিতরে গিয়ে গোপালকে নিয়ে যাচ্ছি। বেশ, মহারাজের যখন হুকুম তখন আমি আর কি বলতে পারি। একে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া তো আর উপায় নেই। ও বাবা গো, বলি মরা মানুষ তো কাঁদে ওঠে, ও যে জ্যান্ত। উপায় নেই গিন্নিমা। আমি দেখছি 4 জন কাকে যেন কাঁধে নিয়ে আসছে। আরে ওই তো গোপাল। ঘটা, লাফিয়ে নাম, ওকে বাঁধতে হবে। আরে এই কে 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 তবে রে, ওরে বটা, পালা পালা, এরা তো দেখছি ওই রাজার প্রহরী রে। পালা বটা, পালা। দেখ কেমন মজা।
এবার চল রাজার কাছে, তোদের বিচার হবে। ওরে বাবা রে, আমাদেরকে ছেড়ে দাও। আমি কি স্বপ্ন দেখছি? অনেকদিন পর তোমার রাজসভা দেখতে এলাম কৃষ্ণচন্দ্র, মন আজ বড়ই প্রফুল্ল। নবাবের আগমনে কৃষ্ণনগর ধন্য, স্বাগতম জানাই আমি সভাকবি নগণ্য। বেশ বেশ বেশ। আপনার জন্য আমার প্রাসাদের দক্ষিণ দিকের অতি মনোরম একটি শয়নস্থলের বন্দোবস্ত করেছি নবাব সাহেব। সে তো বুঝলাম, আমার খাতির যত্নে তুমি কোনো ত্রুটি করনি, কিন্তু গোপাল কোথায় তাকে যে দেখতে পাচ্ছি না। জামাই ষষ্ঠী খেতে গেছে নবাব সাহেব। আমরা অনেক বারণ করেছি যে আপনি আসবেন, অথচ গোপালের কোনো মাথা ব্যথাই দেখলাম না। তাই বুঝি? কি আর বলবো নবাব সাহেব, মহারাজ তো গোপালকে চাকরি থেকে এক প্রকার বরখাস্ত করেই দিয়েছে। আমি আপনার জন্য একজন নতুন ভালো বিদূষক নিয়ে এসেছি, আপনার মন আরো প্রফুল্ল হবে। গোপাল, এদিকে এসো, এদিকে। মন্ত্রী, কৃষ্ণচন্দ্র আর গোপাল আমাকে সব বলেছে। তোমার শয়তানি মুর্শিদাবাদ অব্দি সবাই জেনে গেছে। আমার মন্ত্রী হলে তোমাকে আজকেই গর্দান নিতাম, কিন্তু তুমি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, কৃষ্ণচন্দ্রই তোমার বিচার করুক। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ছি মন্ত্রী, তুমি শেষে দুটো ছেঁচড়াকে দিয়ে গোপালকে জব্দ করতে পাঠালে। কি বুঝছো গোপাল? আসলে আমি কালা তো খেয়েছি যে এখনো তার ঘোর কাটেনি। মন্ত্রীকেও কিছু খাওয়ানো উচিত, তাই নয় কি মহারাজ? ওকে বরং হাঁড়ি হাঁড়ি ঘোল খাওয়ানো হোক। যথার্থ বলেছেন নবাব সাহেব, আপনার জুড়ি মেলা ভার। আর তুমি হলে সেই ভাঁড় যার জুড়ি মেলে না। হ্যাঁ